আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে, এই মূল্যায়নের ব্যাপারে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিভাবে সুন্দর করে প্রস্তুতি নিতে পারো এবং কিভাবে প্রস্তুতি নিলে তুমি সকল বিষয়ে ত্রিভুজ পেতে পারো, সেইটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখার পর যে টেকনিকগুলো বলবো, এগুলো যদি তুমি অনুসরণ করো তাহলে অবশ্যই তোমার ত্রিভুজ পাওয়ার সম্ভাবনা বেশি। এই জায়গায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, আমার শিরোনাম হচ্ছে যেভাবে প্রস্তুতি নিলে সব বিষয়ে ত্রিভুজ পাবে। শ্রেণী হচ্ছে ষষ্ঠ থেকে নবম, বিষয় হচ্ছে সকল। তার মানে আমি যদি ইংরেজি টিচার, অন্যান্য সকল বিষয়ে তুমি যদি এরকমভাবে প্রস্তুতি নাও তাহলে তুমি অবশ্যই সফলকাম হবে। এখন এই জায়গায় আমি কয়েকটা টেকনিক অবলম্বন করতেছি এবং এই জায়গায় বলতেছি, নাম্বার ওয়ানে তোমরা যা করবে, অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে তারা কি করবে, এক নম্বরে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে পুরো সিলেবাস শেষ করা। আর আমরা জানি যে মাউসি থেকে এবং এনসিটিভি থেকে কিন্তু আমাদের সিলেবাস দিয়েছে, আর তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের কোন বিষয়ের কোন পর্যন্ত সিলেবাস রয়েছে। আর এই কারণে তুমি সেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি নেওয়ার জন্য তুমি পুরো সিলেবাসটা আগে শেষ করবে খুব ভালো করে। এরপরে সিলেবাস শেষ করার পর তোমার কাজ হচ্ছে 2 নম্বরে হচ্ছে টপিক অনুসারে প্রস্তুতি নেওয়া। এখন এইটা যারা বোঝো না তাদেরকে বলি, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতায় কিন্তু কিছু পারপাস থাকে। ধরো আমি যদি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের কথা বলি, যে প্রথম যে রয়েছে বিউটি ইন পোয়েট্রি, এই জায়গায় কিন্তু পারপাস হচ্ছে কি, শিক্ষার্থীদেরকে সিমিলি শেখানো এবং এই জায়গায় রাইম স্কিম শেখানো এবং কিছু ইমেজ সম্পর্কে একটু ধারণা দেয়া। তার মানে এই 1 নম্বর এক্সপিরিয়েন্সে শিক্ষার্থীরা কি করবে, অবশ্যই বিভিন্ন সিমিলি কিভাবে বের করা যায়, আবার সিমিলি কিভাবে কোনো কবিতা অথবা কোনো টেক্সট থেকে বের করা যায় এবং সিমিলি কিভাবে নিজে লেখা যায়, ইউজ করা যায়, এইটা তোমরা কি করবে, প্রস্তুতি নিবে। সেই কারণে বলা হয়েছে যে টপিক অনুসারে প্রস্তুতি নেওয়া। এখন অবশ্যই বুঝতে পারো, টপিক বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের যে টার্গেট রয়েছে, কম্পিটেন্সি রয়েছে, সেই কম্পিটেন্সির আলোকে তোমাদেরকে কি করা, প্রস্তুতি নেওয়া। আর তোমরা অবশ্যই জেনে গেছো যে তোমাদের ক্লাস 8-এর যে 5টা এক্সপিরিয়েন্স রয়েছে এবং ইংরেজি বিষয়ের সামনে পরীক্ষাও রয়েছে, অন্যান্য যেমন 9-এর পরীক্ষা বাকি রয়েছে, 7-এর পরীক্ষা বাকি রয়েছে, এগুলো তোমরা ওই টপিক ওয়াইজ যদি প্রত্যেক সাবজেক্টে একই অবস্থা, টপিক ওয়াইজ যদি প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তুমি কি করবে, যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবে। এরপরে 3 নম্বর যে টেকনিকটা অবলম্বন করতে পারো, যে একই বিষয়ে অন্য শ্রেণীর প্রশ্ন দেখে প্রশ্নের ধরন বোঝার চেষ্টা করা। এখন এই কথাটা যারা বুঝতেছো না, দেখো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের ইংরেজি বিষয়ের প্রশ্ন হয়েছে কোনটা, পরীক্ষা হয়েছে, মূল্যায়ন হয়েছে শুধু ষষ্ঠ শ্রেণীর। তার মানে বইটা দেখে কিন্তু তোমাদের অন্যান্য শ্রেণীতে যারা রয়েছে তারা কিন্তু ধারণা নিতে পারো যে ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরনটা কেমন হতে পারে। তার মানে ওইটা সম্পর্কে তুমি বোঝার চেষ্টা করবা যে এইভাবেই প্রিপারেশন নেওয়া, যে আমার ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরনটা এরকম হবে, আবার বাংলা বিষয়ের প্রশ্নের ধরনটা এরকম হবে। যেমন ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে পরীক্ষা হয়েছে, এদের প্রশ্নের ধরন প্রায় একই। তার মানে কি, যে আমরা জানি, বুঝতে পারবো কিভাবে যে প্রশ্ন একটা বিষয়ের তো বিভিন্ন বিষয়ের প্রশ্ন কিন্তু হয়ে গেছে, মূল্যায়ন হয়ে গেছে, ওই বিষয়ের মূল্যায়ন দেখে তুমি, অন্য শ্রেণীর মূল্যায়ন দেখে তুমি এটার প্রস্তুতি নেবে। এরপরের যে টেকনিকটা 4 নম্বর যে পরামর্শ, সেটা হচ্ছে নমুনা প্রশ্ন দেখা। অর্থাৎ এর আগে কিন্তু আমি বললাম যে ওই যে অন্য ক্লাসের যে পরীক্ষা হয়েছে সেইটা তোমার একই বিষয়, ইংরেজির 7 হয় নাই, 7, 8, 9 হয় নাই, কিন্তু 6-এর হয়েছে, পরীক্ষা হয়েছে, অর্থাৎ মূল্যায়ন হয়েছে। তোমরা ওইটা দেখে কিন্তু নমুনা প্রশ্ন দেখে তারপরে কি করতে পারো, তুমি আরেকটা বিষয় ওই প্রশ্ন দেখলা, আরেকটা বিষয় হচ্ছে তুমি নিজে নমুনা প্রশ্ন তৈরি করতে পারো। আবার বিভিন্ন ইয়ের মধ্যে থাকে, ইউটিউব চ্যানেলে থাকে, আবার দেখা গেল তোমাদের যে রয়েছে গাইড রয়েছে, গাইডের মধ্যেও কিন্তু অনেক জায়গায় প্রশ্নের ধরন দেওয়া থাকে। যদিও গাইডের ইয়ের সাথে মিলবে না, তোমরা কি করবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে নমুনা প্রশ্ন দেওয়া থাকে ওইটা দেখে তুমি নিজেই উত্তর তৈরি করবে। তাহলে অথবা তুমি নিজেই নমুনা প্রশ্ন তৈরি করবে এবং কি করবে, সেটার উত্তর লিখে নিজ খাতায় লেখার পর কি করবে, পরীক্ষা করবে। এখন পরীক্ষাটা কিভাবে করবে, তুমি নিজেও পরীক্ষা করতে পারো, অথবা তোমার যদি স্যার থাকে তাকে দিয়ে পরীক্ষা করাতে পারো। আরেকটা করতে পারো, তোমার যে সিনিয়র রয়েছে, অর্থাৎ তোমার বাবা মা, কেউ যদি ভালো শিক্ষিত হয় তাহলে তাদেরকে দিয়ে তুমি দেখাইতে পারো যে বাবা অথবা মা, আমার এটা ঠিক হয়েছে কিনা দেখো। ভাই ব্রাদার যা আছে তাদেরকে দ্বারা একটু দেখানো, অথবা নিজে নিজেই দেখা, চেক করা যে আমি যেটা লিখলাম এটা ঠিক হয়েছে কিনা।
এরপরে 5 নম্বর যে টেকনিক সেটা হচ্ছে বারবার অনুশীলন করা। এখন বারবার আমরা কি অনুশীলন করব? প্রশ্নের নমুনা দেখে অনুশীলন করব একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে বিভিন্ন যে নমুনা দেওয়া থাকে ইউটিউবে সেটা দেখতে পারি, আর নিজেই নমুনা তৈরি করে বারবার অনুশীলন করা। আরেকটা হতে পারে যে টপিক ওয়াইজ প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের ওই টপিক আমরা অন্য কোনো ইয়েতে দেখলাম, টেক্সটে দেখলাম যে এই জায়গা থেকে আমি বের করি যে একটা কবিতা, যে কোনো একটা কবিতা নিয়ে তুমি দেখো যে তুমি সিমিলি এগুলো বের করতে পারো নাকি, ইমেজ বের করতে পারো কিনা। অর্থাৎ ওই এক্সপিরিয়েন্সের যে টার্গেট রয়েছে ওইটা অনুযায়ী বারবার কোনো আননোন কোনো ইয়েতে থেকে অর্থাৎ টেক্সট থেকে বারবার অনুশীলন করা। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তোলা। এখন কি করলে তোমার আত্মবিশ্বাসটা হবে? আত্মবিশ্বাস কিন্তু হবে ওই সময় যে সময় তুমি অনেকগুলো নমুনা প্রশ্নের উত্তর তুমি নিজেই ভালোভাবে লিখতে পারবে, অথবা তুমি নিজেই নমুনা প্রশ্ন লিখতে পারবে এবং নমুনা প্রশ্নের উত্তরও লিখতে পারবে। ওই সময় কিন্তু তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস হবে যে না, আমি যে কোনো প্রশ্নে আসলে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো। আরেকটা বিষয় যে নমুনা প্রশ্ন এবং রিয়েল প্রশ্ন কিন্তু পার্থক্য আছে। কারণ আমরা জানি যে বিভিন্ন ইউটিউব চ্যানেল এই রিয়েল প্রশ্ন দিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। আর আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু রিয়েল প্রশ্ন পাবে না, কারণ আমি একজন টিচার, আমি প্রশ্ন ফাঁস করতে পারবো না, আমি করবও না। সেই কারণে যে তোমরা নমুনা প্রশ্ন দেখে প্রস্তুতি নেবে। রিয়েল প্রশ্ন দেখার চেয়ে রিয়েল প্রশ্ন দেখা মানে তোমার জন্যই ক্ষতিকর, কারণ আগামী বছর থেকেই বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হবে, তার মানে তুমি আর প্রশ্ন পাবে না, ইউটিউবে প্রশ্ন পাবে না। আর যারা ইউটিউবে প্রশ্ন দেয় তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে পারে। সেই কারণে তুমি ওই প্রশ্নের ভরসা না করে নিজে নিজেই প্রশ্ন তৈরি করবে, অথবা নমুনা প্রশ্ন দেখে তুমি যদি প্রস্তুতি নিতে থাকো, অবশ্যই তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং তুমি প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারবে। এবং এইভাবে যদি তুমি প্রস্তুতি নেও, অর্থাৎ টপিক ওয়াইজ এবং নমুনা প্রশ্ন দেখে এবং তোমার সিলেবাসটা সম্পূর্ণ করে আরেকটা যদি প্রস্তুতি নাও, তুমি অবশ্যই সফলকাম হবে। এবং আরেকটা বিষয়, যারা টিচার রয়েছেন তারা কিন্তু বোঝে যে তুমি প্রশ্নের উত্তর লেখার পরে কিন্তু টিচার বুঝতে পারবে তুমি ইউটিউব দেখে লিখেছো নাকি নিজে লিখেছো। আর স্যার যদি এটা বুঝে যায়, স্যার যারা তারা কিন্তু তোমাদেরকে এই ত্রিভুজ দেবে না, কারণ ইউটিউব থেকে দেখলে মোটামুটি সবার প্রশ্নের ধরনটা একই হয়ে যাবে। আর স্যার যে সময় বুঝে যাবে ওই সময় তোমরা ত্রিভুজ পাবে না, পাবে কি বৃত্ত, না হয় চতুর্ভুজ। আর এরই ফলে আমার পরামর্শ হচ্ছে তোমরা নিজের মতো করে প্রস্তুতি নাও এবং সিলেবাসটা শেষ করে আত্মবিশ্বাস গড়ে তোলো। তাহলে তো দেখবে তুমি যে কোনোভাবে প্রশ্ন আসুক তুমি অবশ্যই প্রশ্নের উত্তর দিতে পারবে এবং স্যাররা খুশি হবে এবং তুমি পরীক্ষায় অবশ্যই ত্রিভুজ পাবে। আশা করি আমার ভিডিও দেখার পর তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আরেকটা বিষয়, তোমরা যদি ইংরেজি বিষয়ের নমুনা কোশ্চেন পেতে চাও, সামনে যে 8, 9 এবং 7 এর পরীক্ষা রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব যে নমুনা প্রশ্ন তৈরি করে এবং ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করতেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে।